আমার নাম সুরভি। গল্প পড়ে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার জানুকে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সিরিয়াস জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ আপনাদের সাথে মন খুলে বলবো। তাহলে শুরু করা যাক। তবে কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু লেখালেখির অভ্যাস নেই। বাংলা গল্প পড়ে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই লিখছি। সব সময় অন্যের লেখা পড়ি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক, তার নাম নিলয়। নিলয় আমার স্বামীর আপন একমাত্র বড় বোনের একমাত্র ছেলে। মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়।
তা প্রায় রাত 12টা কি 12:30 হবে। আমি তো ঘুমে অস্থির। নিলয় এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার গুতা মারল। আমি লাফিয়ে উঠলাম। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে নিলয় বলল, নিলয় মামি, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি, কেন? ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? নিলয়, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে। এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমার কোনো সমস্যা নেই। তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো। তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? নিলয়, ঠিক আছে মামি। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই নিলয় নিলয়, কি হয়েছে? ডাকছ কেন? না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? নিলয়, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। নিলয় পড়ার টেবিলে রাখা তার হাতঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম। হাত মুখ ধৌত করে নিলয় পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, নিলয়, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? সেই কখন। কেন, ক্ষুধা লাগছে নাকি? নিলয়, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। চা পাতা মনে হয় ঘরে নেই। কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে?
গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা নিলয় ঘরে আসে নাই? শাশুড়ি, না, কেন, কি হয়েছে বৌমা? না, কিছু না মা, নিলয় কাল রাতে বড় ঘরে আসে নাই। পড়ার ঘরেই ঘুমাইছে। আমি অনেক রাত্র পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি, কি বলো বৌমা? নিলয় পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? কি জানি মা। আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় নিলয় আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মার মতোই, তাই না? শাশুড়ি, নিলয়কে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি, তাহলে সে এমন করবে কেন? নিলয় আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে, তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো নিলয়? তুমি অসুস্থ, একা একা এই ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথিই মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর নিলয় উঠে দাঁড়ালো। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলাখানা থেকে হাত মুখ ধৌত করে বড় ঘরে গেল। নিলয়কে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না। তাই নিলয় আজ কলেজে গেল না, বাড়িতেই হাঁটাহাঁটি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি নিলয় আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? নিলয়, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি খুব ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাগনা ভালো?
হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। নিলয়, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। তুমি যাও, আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝের রুমটা একটু খোলা মেলা, তো তাই নিলয় এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর নিলয় আমার কথা মতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, নিলয় কোথায়? আমি বললাম, মা, নিলয় আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুয়েছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে। আর মাঝের রুমটায় নিলয় ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমিই বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি, ভালোই করেছ। মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, নিলয়কে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে। রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম যত্ন করছো না। তোমার কথা না শুনে পারবে না। মনে হয় না আমার সাথে ঘুমাবে। তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো শর্মে কথাই বলেনি। আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি, বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেই খাতির যত্ন করছো, ওর মা চেয়ে কম না। কি বলেন মা, নিলয় তো আমাদের ছেলের মতোই। তাছাড়া নিলয়ের মামা নিলয়কে অনেক ভালোবাসে। প্রতিদিনই ফোনে নিলয়ের খোঁজ খবর নেয়। নিলয়কে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি, না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।
দৌড়ে গেলাম নিলয়ের কাছে। আমি, কি হয়েছে নিলয়? নিলয়, মামি দেখো আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে। শরীরটা যেন কাঁপছে। আমি, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, নিলয়ের আবার খুব জ্বর এসেছে। শরীরে আগুন ধরার অবস্থা। কি করব? শরীরটা মুছে দাও, আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। নিলয় জ্বরে খুব কাঁপছে দেখে দিয়েই আমার দুটো শুরু করল।